সালটা 1921। একজন ব্রিলিয়ান্ট ক্যানাডিয়ান ফিজিশিয়ান ফ্রেডরিক ব্যান্টিং ডায়াবেটিস রোগটা নিয়ে রিসার্চ করছেন, কারণ সেই সময় ডায়াবেটিস একটি মারণ রোগ বা লাইফ থ্রেটনিং ডিজিজ হিসেবে পরিচিত ছিল, যার কোনো চিকিৎসা মেডিকেল সায়েন্সের কাছে সেই মুহূর্তে ছিল না। এই জিনিসটা নিয়ে রিসার্চ করতে করতে একদিন ক্লান্ত হয়ে তিনি বিশ্রাম নিতে যান এবং হালকা একটা তন্দ্রার ভাব যখন তার আসছে, তখন তিনি দেখতে পান তার অবচেতন মনে একটা ছবি ফুটে উঠেছে এবং সেখানে তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কুকুরের প্যানক্রিয়াস থেকে কিছু একটা এক্সট্র্যাক্ট কালেক্ট করা হচ্ছে। বাস্তবে তিনি এই স্টেপটা ফলো করেন এবং প্রকৃতপক্ষেই ডগ বা কুকুরের প্যানক্রিয়াস থেকে সেই এক্সট্র্যাক্ট কালেক্ট করে প্রথম তৈরি হয় ইনসুলিন, যা মেডিকেল সায়েন্সের একটা টার্নিং পয়েন্ট, যার মধ্যে দিয়ে মিলিয়নস অফ পিপল কুড সেভ দেয়ার লাইভস। ব্যান্টিং এর এই অবচেতন মনের যে ইনস্ট্রাকশন, সেটা ডায়াবেটিস নিরাময়ের একটা স্টেপিং স্টোন ছিল। পরবর্তীতে আরো দুজন বিজ্ঞানী, জেমস কলিপ এবং জন ম্যাকলিওড, এই রিসার্চটাকে আরো এগিয়ে নিয়ে যান এবং ফার্দার পিউরিফিকেশনের মাধ্যমে ইনসুলিনকে তারা মানবদেহে ব্যবহারের উপযোগী করে তোলেন। 1922 সালে মানবদেহে প্রথম ইনসুলিন প্রয়োগ করা হয় এবং এটা প্রয়োগ করা হয় ডায়াবেটিস আক্রান্ত মৃত্যু পথযাত্রী লিওনার্ডো থমসন, 14 বছর বয়সী একজন বাচ্চার উপরে। ইনসুলিন প্রয়োগ করার পরে তার শরীরে সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যায়। ফেমাস কেমিস্ট ফ্রেডরিচ ভন স্ট্র্যাডোনিস বেনজিনের 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন অ্যাটমকে রিঅ্যারেঞ্জ করার চেষ্টা বহুদিন ধরে করে চলেছেন, কিন্তু দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভেবেও কোনো রেজাল্ট না পাওয়ায় তিনি পারপ্লেক্সড হয়ে গেছিলেন, প্রায় হাল ছেড়ে দিয়েছিলেন তিনি। হঠাৎ একদিন তিনি একটা জায়গায় যাচ্ছিলেন, তো তিনি লন্ডনের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছেন এবং বাসে ওঠার আগে তার মাথায় একটা ফ্ল্যাশ হয়। সেখানে তিনি দেখতে পান যে একটা সাপ যেন গোল হয়ে রিং এর মতো করে ঘুরছে এবং সে নিজের লেজটাকে নিজেই খাচ্ছে, যেটাকে দেখতে পিন হুইলের মতো লাগছে। এটা তার মাথায় ইমিডিয়েটলি স্ট্রাইক করে এবং যে উত্তরটা তিনি দীর্ঘদিন ধরে খুঁজছেন সেটা তিনি পেয়ে যান। এখান থেকেই তিনি কিন্তু বেনজিনের কার্বন এবং হাইড্রোজেনকে রিঅ্যারেঞ্জ করার যে স্ট্রাকচার সেটা পেয়ে যান এবং ফাইনালি কেমিস্ট্রি পেল বেনজিন রিং এর স্ট্রাকচার। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা প্রত্যেকেই জানি বেনজিন রিং এর স্ট্রাকচারটা কেমন হয়। তো সায়েন্সের এই যে দুটো ডেভেলপমেন্টস নিয়ে আমরা ডিসকাস করলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ডিসকভারির পিছনে দুজন বিজ্ঞানীরই মনের কোনো একটা স্তর একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে, যেটাকে আমরা বলি অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড। ইতিহাসের পাতায় থাকা বহু ডিসকভারির পিছনে যার ভূমিকা ইনডিসপেন্সেবল। ইভেন নিকোলা টেসলার মতো জিনিয়াস সায়েন্টিস্টও সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনের সুপার পাওয়ারকে বিশ্বাস করতেন। তিনি বলতেন যে কোনো ইনভেনশন নিয়ে যখন তিনি চিন্তা করেন, সেটা তার সাবকনশিয়াস মাইন্ডের উপরে তিনি ছেড়ে দেন এবং সেখান থেকে তিনি তার উত্তরগুলো পেয়ে যান। সাবকনশিয়াস মাইন্ড, যার মধ্যে অসীম শক্তি লুকিয়ে রয়েছে, যাকে অপটিমাইজ করতে পারলে উই ক্যান অ্যাচিভ এনিথিং ইন আওয়ার লাইফ। সো আর ইউ রেডি টু আনলক দ্য ফুল পোটেনশিয়াল অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড? আমাদের মনকে 3টে স্তরে ভাগ করা যায়: কনশিয়াস মাইন্ড বা চেতন মন, সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন এবং আনকনশিয়াস মাইন্ড বা অচেতন মন। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে সাবকনশিয়াস এবং কনশিয়াস মাইন্ড। কনশিয়াস মাইন্ড, যাকে অবজেক্টিভ বা রিজনিং মাইন্ডও বলা হয়, কারণ এটা আমাদের শরীরের 5টা ইন্দ্রিয় বা সেন্সেস থেকে পাওয়া অবজারভেশন থেকে ইনফরমেশন কালেক্ট করে। একে র্যাশনাল বা লজিক্যাল মাইন্ডও বলা হয়, কারণ এটা আমাদের ডিসিশনস নিতে হেল্প করে। আমি কি কালারের ড্রেস পরবো, আমি কোথায় ঘুরতে যাব, আমি কোন বইটা পড়বো, এই ডিসিশনস গুলো কিন্তু আমরা কনশিয়াস মাইন্ডের সাহায্যে নিয়ে থাকি। অন্যদিকে সাবকনশিয়াস মাইন্ড, যাকে সাবজেক্টিভ বা ইররেশনাল মাইন্ডও বলা হয়, কারণ এর নিজস্ব কোনো ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস নেই। কনশিয়াস মাইন্ড একে যা ইনফরমেশন দেবে সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করে কিন্তু কাজ করে। ব্যাক এন্ডে এর কাজ অলমোস্ট সবসময় চলতে থাকে, যেটা আমরা বুঝতেও পারি না। আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কিন্তু আমাদের হার্ট বিট করে। আমাদের ডাইজেশন, ব্লাড সার্কুলেশন, এই সমস্ত কিছু কিন্তু সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোল করে। এগুলোকে কিন্তু আমরা কনশিয়াসলি কন্ট্রোল করতে পারি না। এর নিজস্ব কোনো লজিক্যাল বা রিজনিং এবিলিটি নেই। কনশিয়াস মাইন্ড একে যদি কোনো ভুল ইনফরমেশন দেয়, সেটাকে ভুল বলে আইডেন্টিফাই করার ক্ষমতাও কিন্তু এর নেই। এ কিন্তু সেটাকে সঠিক বলেই অ্যাকসেপ্ট করবে। বলা হয় সাবকনশিয়াস মাইন্ড ইজ লাইক আ সয়েল, ইট অ্যাকসেপ্টস এনি কাইন্ড অফ সিড, গুড অর ব্যাড। সাবকনশিয়াস মাইন্ডকে সিট অফ আওয়ার ইমোশনস বা স্টোর হাউস অফ আওয়ার মেমোরিজ বলা হয়, অর্থাৎ আমাদের ইমোশনস বা মেমোরিজ গুলোকে কালেক্ট করে রাখে কিন্তু সাবকনশিয়াস মাইন্ড। যখন কনশিয়াস মাইন্ড কাজ করে না বা ইনঅ্যাক্টিভ থাকে, তখন কিন্তু সাবকনশিয়াস মাইন্ড এন্টার করে। স্পেশালি আমরা যখন ঘুমাতে যাই,
আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমরা কনসিয়াসলি কোনো ডিসিশন নিই না, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড তখন খুব অ্যাক্টিভ থাকে। এবার আমরা দেখে নিই সাবকনসিয়াস মাইন্ড কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সাবকনসিয়াস মাইন্ড আমাদের জীবনে একটা হিডেন ইঞ্জিন হিসেবে কাজ করে, যেটা আমাদের থটস, বিহেভিয়ার্স, ডিসিশনস গুলোকে ইনফ্লুয়েন্স করে ইভেন ওয়েন আমরা অ্যাক্টিভলি এটার বিষয়ে অ্যাওয়্যার নই। অ্যাকর্ডিং টু রিসার্চ, আমাদের থটস, অ্যাকশনস, বিহেভিয়ার্স এর 95%ই কন্ট্রোলড হয় সাবকনসিয়াস মাইন্ড দিয়ে, আর মাত্র 5% কন্ট্রোল করে কনসিয়াস মাইন্ড। ইট ইনফ্লুয়েন্সেস আওয়ার বিহেভিয়ার্স অর হ্যাবিটস। আমাদের দৈনন্দিন অভ্যেসগুলোকে কন্ট্রোল করে সাবকনসিয়াস মাইন্ড, যেমন ব্রাশ করা, সাইকেল চালানো, সাঁতার কাটা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সাবকনসিয়াসলি কন্ট্রোলড হয়। এগুলোর জন্য আমাদেরকে কিন্তু আলাদা করে কোনো এফার্ট দিতে হয় না। প্রথম যখন আমরা সাইকেল চালানো শিখি বা বাইক চালানো শিখি, তখন আমরা খুব কনসিয়াস থাকি, খুব কনসিয়াসলি প্রত্যেকটা জিনিস আমরা খেয়াল করি। বাইক চালানোর ক্ষেত্রে আমরা ক্লাচ, গিয়ার এবং পিক আপ এই জিনিসগুলোকে খুব কনসিয়াসলি হ্যান্ডেল করার চেষ্টা করি। কিন্তু যখন আস্তে আস্তে সেই জিনিসটা আমাদের হ্যাবিটে পরিণত হয়, তখন কিন্তু আস্তে আস্তে আমরা ওই জিনিসগুলোকে অতটা আর কেয়ার করি না। অটোমেটিক্যালি সেই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে কন্ট্রোল হয়। তখন আমাদের ভাবতে হয় না কখন আমরা ক্লাচ চিপবো, কখন আমরা গিয়ার চিপবো। এই জিনিসগুলো তখন একেবারেই অটোমেটেড হয়ে যায় থ্রু আওয়ার সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড স্টোরস আওয়ার ডিপ সিটেড বিলিভস অ্যান্ড ইমোশনস। আমাদের চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস, চাইল্ডহুড ট্রমা, বিশ্বাস, এই জিনিসগুলো স্টোর করে রাখে সাবকনসিয়াস মাইন্ড, যার ফলে পরবর্তীতে আমরা কোন সিচুয়েশনে কিভাবে রিয়্যাক্ট করব সেটা কিন্তু ডিটারমাইন করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। ইট রেগুলেটস আওয়ার বডিলি ফাংশনস। আমি এই যে কথা বলছি, আমার নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু বন্ধ নেই, বা আমি যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু আমার হার্টবিট বন্ধ হয়ে যায় না। তাহলে কে এটাকে কন্ট্রোল করছে? আমাদের সাবকনসিয়াস মাইন্ড। এখানে আমাদের কোনো কনসিয়াস এফার্ট কিন্তু লাগছে না, এই প্রসেসগুলো অটোমেটিক্যালি হচ্ছে। ইট এনহ্যান্সেস ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রবলেম সলভিং। ভিডিওর প্রথমেই আমরা দুটো সায়েন্টিফিক ইভেন্টস দেখেছি, যেখানে সায়েন্টিস্টরা নিজেদের সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে তাদের প্রবলেমগুলোকে সলভ করেছে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাবকনসিয়াস মাইন্ড অলমোস্ট সবসময় কাজ করে, তার ফলে এ বিভিন্ন রকম ক্রিয়েটিভ সলিউশনস তুলে ধরার ক্ষমতা রাখে। বাস্তবে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অসীম শক্তির অধিকারী। আমরা যদি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অপটিমালি ইউজ করতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান কিন্তু আমরা খুঁজে পাবো। এবার আমরা দেখব কি করে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে অপটিমালি ইউটিলাইজ করতে পারি উইথ দ্য হেল্প অফ সাম সায়েন্টিফিক টেকনিক্স। ফার্স্ট, ভিজুয়ালাইজেশন। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ইররাশনাল বা সাবজেক্টিভ মাইন্ড। কোনটা কাল্পনিক বা ইমাজিনারি আর কোনটা বাস্তবিক বা রিয়েল, সেটার মধ্যে ডিফারেন্সিয়েট কিন্তু এ করতে পারে না। আমরা যখন আমাদের সাকসেস বা অ্যাচিভমেন্টকে ভিজুয়ালাইজ করি বা একটা মেন্টাল মুভি চালাই, অর্থাৎ মনে মনে সেটাকে কল্পনা করার চেষ্টা করি বা দেখার চেষ্টা করি, তখন সাবকনসিয়াস মাইন্ড কিন্তু বুঝতে পারে না যে এটা আদৌ কাল্পনিক নাকি বাস্তবে ঘটছে। এ কিন্তু ঘটনাটাকে রিয়েল বলে মনে করে এবং সেটাকে এক্সিকিউট করা শুরু করে দেয়। বিরাট কোহলি, নীরজ চোপড়ার মতো সাকসেসফুল অ্যাথলিটসরা ভিজুয়ালাইজেশনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন। আমি কি চাই সেটা যখন আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, তখন সেটার জন্য রাইট ডাইরেকশনে অ্যাকশন নেওয়াটা কিন্তু আমার কাছে অনেকটাই সোজা হয়ে যাবে। নেক্সট, স্লিপ প্রোগ্রামিং। সাবকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে আমাদের ঘুমানো এবং জেগে থাকার মাঝামাঝি যে স্টেটটা, সেই স্টেটে, অর্থাৎ আমাদের ঘুম আসার ঠিক পূর্ব মুহূর্তে। এই জন্য ঘুমাতে যাওয়ার আগে আমাদের পজিটিভ এম্পাওয়ারিং কিছু থটস নিয়ে ঘুমাতে যাওয়া অবশ্যই উচিত। আমি যদি নেগেটিভ থটস নিয়ে ঘুমাতে যাই, তাহলে সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে কিন্তু ওই নেগেটিভ থটসগুলোই চলতে থাকবে এবং সে এগুলোকেই এক্সিকিউট করা শুরু করে দেবে। এই জন্য ঘুমাতে যাওয়ার আগে পজিটিভ অ্যাফার্মেশন শোনা বা ভালো কোনো বই পড়া খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, লাস্ট দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই যারা এ পর্যন্ত দেখেছো তারা কিন্তু লাস্ট দুটো পয়েন্ট কোনো মতেই মিস করো না। নেক্সট, জার্নালিং অ্যান্ড অটো সাজেশন। রাইটিং রিইনফোর্সেস আওয়ার থটস। আমরা যখন কোনো কিছু লিখি তখন সেটা আমাদের থট প্রসেসকে কিন্তু রিইনফোর্স করে এবং সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আরো বেশি স্ট্রংলি এস্টাবলিশড হয়ে যায়। এই জন্য গ্র্যাটিটিউড জার্নালিং কিন্তু ভীষণ এফেক্টিভ। গ্র্যাটিটিউড জার্নালিং এ আমরা সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে জিনিসগুলোর জন্য আমরা নিজেদেরকে গ্রেটফুল মনে করি। গ্র্যাটিটিউড জার্নালিং এর মধ্যে দিয়ে বারবার করে আমরা যদি আমাদের থট প্রসেসকে শিফট করে যে জিনিসগুলো নেই সেখান থেকে যে জিনিসগুলো আমাদের কাছে অলরেডি আছে সেখানে নিয়ে আসি, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা পজিটিভ ফিলিং কাজ করে, আর তাতে করে এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে একটা পজিটিভ মেসেজ দেয়। নেক্সট, অ্যাফার্মেশনস অর পজিটিভ সেলফ টক।
আমরা একটু আগেই দেখেছি যে 95% বিহেভিয়ার্স, অ্যাকশনস, ইমোশনস আমাদের সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোল করে এবং এটা ব্যাক এন্ডে কিন্তু অলমোস্ট সব সময় কাজ করতে থাকে। তাই আমরা নিজেদের সাথে কি কথা বলছি, আমরা অটো পাইলট মোডেও নিজেদের সাথে কি কথা বলছি, সেটা কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা নিজেদের সাথে মনে মনে যে কথাগুলো সবসময় ভাবছি বা বলছি, সেই জিনিসগুলোকে কিন্তু সাবকনশিয়াস মাইন্ড অ্যাবসর্ব করছে। সেখানে যদি আমরা নেগেটিভ সেলফ টক করি, তাহলে সাবকনশিয়াস মাইন্ড সেটাকেই সঠিক বলে মনে করবে এবং অ্যাকসেপ্ট করে নেবে। তাই পজিটিভ সেলফ টক ইজ সুপার ইম্পর্টেন্ট এবং এই পজিটিভ সেলফ টক কিন্তু প্রেজেন্ট টেন্সে হতে হবে। সাপোজ আমার একটু কনফিডেন্স ইস্যু আছে, আমি একটু লো কনফিডেন্স ফিল করি মাঝে মাঝে, তো এক্ষেত্রে আমি কি করে পজিটিভ সেলফ টক করব? আমি মনে মনে বলবো আই অ্যাম কনফিডেন্ট। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে বলবো। আই উইল বি কনফিডেন্ট এরকম নয়, আই অ্যাম কনফিডেন্ট, মানে আমি কনফিডেন্ট। এটা কি আমার সাথে সাথে কনফিডেন্ট করে দেবে? তা নয়, বাট এটা আমার মধ্যে কিন্তু একটা পজিটিভ সেলফ ইমেজ ক্রিয়েট করছে বা একটা পজিটিভ সেলফ আইডেন্টিটি তৈরি করছে, যেখানে আমি নিজেকে কনফিডেন্ট বলে মনে করছি বা নিজেকে কনফিডেন্ট বলে ইমাজিন করছি। যখন আমি মনে মনে নিজের একটা পজিটিভ সেলফ আইডেন্টিটি ক্রিয়েট করছি, তখন কিন্তু আমার মাইন্ডসেট শিফট হচ্ছে এবং আমি আমার এই সেলফ আইডেন্টিটি বা সেলফ ইমেজকে ধরে রাখার জন্য কিভাবে কনফিডেন্ট হতে হয় সেটাকে শেখার চেষ্টা করব। বা আমার বিহেভিয়ারগুলো এমন হবে যাতে আমি নিজেকে স্যাটিসফাই করতে পারি যে হ্যাঁ আমি কনফিডেন্ট। ফেমাস বক্সার মোহাম্মদ আলী চ্যাম্পিয়ন হওয়ার বহু আগে থেকেই কিন্তু পজিটিভ সেলফ অ্যাফার্মেশন প্র্যাকটিস করতেন এবং তিনি মনে মনে বলতেন আই অ্যাম দ্য চ্যাম্পিয়ন। লাস্ট পয়েন্ট, সারাউন্ড ইউর সেলফ উইথ পজিটিভ রিইনফোর্সমেন্টস। সোজা কথায় নিজেকে এমন একটা পরিবেশে রাখো বা নিজের চারিদিকে এমন একটা সারাউন্ডিং তৈরি করো যেখান থেকে তুমি পজিটিভ রিইনফোর্সমেন্টস পাবে সবসময়। সাপোজ তুমি সকালবেলা ওঠার জন্য একটা অ্যালার্ম সেট করেছো, তো ওই অ্যালার্মের সাথে একটা মেসেজ তুমি জুড়ে দাও যেখানে তুমি নিজেকে কনগ্রাচুলেট করো সকাল সকাল ওঠার জন্য এবং দিনটাকে পজিটিভিটি ও হাই এনার্জির সাথে শুরু করতে বলো। সেই সমস্ত মানুষগুলোর সাথে মেশো যারা তোমার মধ্যে পজিটিভিটি ক্রিয়েট করে বা যারা তোমাকে একটা পজিটিভ এনার্জি ফিল করায়। যে মানুষগুলো তোমার এনার্জিকে ড্রেন আউট করে দেয় বা যে মানুষগুলো তোমাকে সবসময় নেগেটিভ কথা বলে তাদেরকে এড়িয়ে চলো। সেই সব মানুষগুলোর সাথে মেশো যারা তোমাকে কনস্ট্রাকটিভলি ক্রিটিসাইজ করে যাতে তুমি গ্রো করতে পারো, যারা তোমাকে পজিটিভ ফিডব্যাক দেয়, যারা তোমার সত্যিকারের ভুলগুলো তোমার চোখের সামনে তুলে ধরে এবং তোমাকে গ্রো করতে হেল্প করে। তাদের ক্রিটিসিজম তুমি অ্যাকসেপ্ট করো, কারণ এগুলো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। এগুলো অ্যাকসেপ্ট করলে তবেই তোমার গ্রোথ হবে। তোমার নিউজ ফিডে যেন সেই সমস্ত নিউজগুলো থাকে যেগুলো তোমার গোলস বা এইমের প্রতি তোমার থট প্রসেসকে রিইনফোর্স করে। দ্যাটস অল ফর টুডে। অ্যাকচুয়ালি সাবকনশিয়াস মাইন্ড নিয়ে বলার অনেক কিছুই রয়েছে। যদি পসিবল হয় তোমরা এই বইটা অবশ্যই পড়ো, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড। তবে আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি তোমরা তোমাদের লাইফে ইমপ্লিমেন্ট করো, তাহলে ইউ ক্যান অ্যাচিভ এনিথিং, ইউ ক্যান লিটারালি অ্যাচিভ এনিথিং। কিন্তু এখানেই শেষ নয়, আমি এই বইটা থেকে আরো বিভিন্ন রকমের লেসেন্স আরো অনেকগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। একদিনে এই ভিডিওটা করা পসিবল না, কারণ সেটা অনেক বড় হয়ে যাবে। আমাদের হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, মানি প্রত্যেকটা ক্ষেত্রেই সাবকনশিয়াস মাইন্ডের ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যেগুলো নিয়ে এই বইটাতে ভিভিডলি ডিসক্রাইব করা আছে। ওভার দ্য টাইম আমি এই জিনিসগুলো নিয়ে আস্তে আস্তে ডিসকাস করব। তবে আজকে আমি যেটুকু ডিসকাস করেছি সেটুকু কিন্তু মোর দ্যান এনাফ টু ব্রিং সিগনিফিকেন্ট চেঞ্জেস ইন ইউর লাইফস।